আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব ভিভো S2 রিভিউ। ঠিক আছে, রিয়েল লাইফ ক্যামেরা টেস্ট, ফুল স্পেক্স এক্সপ্লেন। ওকে, সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করবো বা রিয়াকশন করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। দেখুন ফোনগুলো কেমন বদলে যাচ্ছে, আমরা খেয়ালও করছি না স্মার্টফোনের মধ্যে একটা চেঞ্জ আসছে, কন্টিনিউয়াস চেঞ্জ। কি চেঞ্জ বলছি, এটা কি ফোন সেটাও ভালো করে বলবো, তবে দাঁড়ান তার আগে বক্সটা খুলে দেখি। Okay. বক্সের ভেতরে Vivo F2 44 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর টুল, সফট কেস, কুইক স্টার্ট গাইড আর ওয়ারেন্টি কার্ড আছে। আর হ্যাঁ, ফোনটার উপর একটা কিন্তু ফিল্মও লাগানো আছে শুরু থেকে। ফোনটা হাতে নিয়ে আমার প্রথমে যেটা চোখে পড়লো, ফোনটা সামনে পেছনে দুদিকেই কার্ভ। হ্যাঁ, অবশ্যই বেশ পাতলা লাগছে, হাতে ধরতে খুব সুবিধা হচ্ছে। কিন্তু ফোনটা 8.10 মিলিমিটার, যদিও এর অন্য দুটো যে কালার আছে স্যাফায়ার ব্লু আর রিগাল ব্রোঞ্জ, সেই দুটো কালার কিন্তু 7.99 মিলিমিটার। এই কালারটার নাম সিল্ক হোয়াইট। আমার কিন্তু এই কালারটাই সবথেকে ওয়াও, ইমপ্রেসিভ। মানে ফোনটা দেখতে হয় এক কথায় অসাধারণ ভাই। মানে উপরে এবং নিচে মানে বোথ সাইডে কি কার্ভ পাচ্ছে। ঠিক আছে, কার্ভ মানে কার্ভ ডিজাইন করা। ঠিক আছে, ডিসপ্লেটা কার্ভ প্লাস কি ব্যাক প্যানেল যেটা ওটা কি কার্ভ, যেটা কিন্তু এক কথায় ইমপ্রেসিভ। হ্যাঁ, আর ফোনটা হোয়াইট কালার যেটা, এটা আসলে অনেক সুন্দর বা দেখতে আসলে প্রিমিয়াম লাগছে। তো চলো বিউটি প্লে করি। এর ওজনও কিন্তু 200 গ্রামের নিচে, 197-98 গ্রামের মতো। ওকে। প্লাস্টিক কম্পোজিট শিট, আর ক্যামেরা মডিউলটা একদম আলাদা করে অন্যরকম নতুন স্টাইলে, মানে না একেবারে নতুন স্টাইলে নয়, কিন্তু ভিভোর ফোনে এরকম জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে। এই ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে দুটো লেন্স আর একটা অরা লাইট, সেই স্পেশাল অরা লাইট। এবং সেই স্পেশাল মানে যেটা বরাবর আমার পছন্দ, আপনাদের অনেকের পছন্দ অনেকের নয়, কিন্তু এই কার্ভ ডিসপ্লে। ওয়াও। এবার আপনি সত্যি করে বলুন তো, এটা থাকলে ফোনটাকে প্রিমিয়াম লাগে কিনা? তবে ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো, অবশ্যই ডিসপ্লেটা বেশ বড় সড়ো, 6.83 ইঞ্চির বিশাল একটা ডিসপ্লে। মানে 1.5K আলট্রা এইচডি প্লাস এইচডি, হ্যাঁ এইচডিআই ডিসপ্লে যাই হোক। আর ডিসপ্লে কিন্তু কার্ভ, দেখতে খুবই প্রিমিয়াম আছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আর চেইন বেজেল একদম সুপার লেভেলের ন্যানো বলা যায়, যদিও আপার আর মানে কি বলো লোয়ার বেজেলটা একটু মোটা স্লাইডলি, বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ প্রিমিয়াম। ঠিক আছে, এক কথা ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। 0.83 ইঞ্চি, কিন্তু দেখুন এটা কার্ভ ডিসপ্লে বলেই এই ডিসপ্লেটাকে কিন্তু অত বড় লাগছে না, কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে ডিসপ্লেটাকে দুর্ধর্ষ লাগছে। আসলে 1.5K রেজোলিউশনের ডিসপ্লে, 120 হার্টজের অ্যামোলেড প্যানেল, ওকে, ব্রাইটনেস 3000 নিটস। ওয়াও, ইমপ্রেসিভ। মানে বেশি একটা নাম্বার গেমিং করা নেই বললে চলে, মোটামুটি 3000 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক আউটডোরে ইউজ করার জন্য কি গুড এনাফ ব্রাইটনেস বলতেই পারো এই আর কি, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস কি অ্যামোলেড ডিসপ্লে, যেটাও দেখতে খুবই সুন্দর, খুবই কালারফুল লাগছে। তো হ্যাঁ, ডিসপ্লেটা আসলে খুবই সুন্দর। আর যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ তাদের জন্য এই ফোনটা আসলে ভালো লাগবে, বাট যাদের কার্ভ পছন্দ করো না তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। বাট আমার কাছে কার্ভ ডিসপ্লে কি বেসিক্যালি অনেক বেশি পছন্দ, তো এটা আমার কাছে হ্যাঁ বেশ ভালো লেগেছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। HBM 2000 নিটস অব্দি যায়। ওকে। কথাগুলো আজকাল কেমন খেলামকুচি হয়ে গেছে না? HDR10 প্লাস, DCI P3 কালার গ্যামেট সবই আছে। আর SGS এর লো ফ্লিকার আর লো ব্লু লাইট, এই দুটো সার্টিফিকেটও নিয়ে আসছে কিন্তু। ওকে। আর দুটো সেটিংস, আই কমফোর্ট মোড আর স্লিপ কমফোর্ট মোড, সেটাও দিয়েছে ভিভো এবার। মানে 2-in-1 হচ্ছে আর কি। দিনের বেলা বাইরে ব্যবহার করলে দেখতে অসুবিধা হচ্ছে না, আর ঘরে ব্যবহার করলে চোখের উপর এত ব্রাইটনেসের জন্য চাপও পড়ছে না। সাউন্ডের জন্য এখানে ভিভো VEQ অ্যালগোরিদম ইউজ করেছে। এছাড়া হাইপার সেন্স অডিও, হাইপারসেন্স ডুয়েল স্টিরিও স্পিকার, এগুলো তো আছেই। মোট কথা ডে-টু-ডে লাইফে এই ফোন দিয়ে মাল্টিটাস্কিং করতে, আপনি গান শুনতে, মুভি দেখতে বেশ ভালোই এনজয় করতে পারবেন। ডিউরেবিলিটির দিক দিয়ে যদি বলেন, এখানে IP68, 69 রেটিং, মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, যেটা আই থিঙ্ক বেশ গুড। IP60 আর 69, যেটা অবশ্যই স্ট্যান্ডার্ড একটা রেটিং বলতে পারো আইপি রেটিং। যারা পানির নিচে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে চাও বা ফটোশুট করতে চাও, তারা অবশ্যই করতে হবে, কোনো সমস্যা। বা ফোনটা যদি পানিতে পড়ে যায় কোনো সমস্যা নেই। আর এখানে কি মিলিটারি গ্রেডের কি অবশ্যই তোমার কি আছে মানে সার্টিফিকেট আছে, যেটা ফোন থেকে মানে হাত থেকে যদি ফোনটা পড়ে যায় বা পকেট ডিস্টেন্স থেকে যদি ফোনটা পড়ে যায় ভাঙার সম্ভাবনা খুবই কম। বাট ইচ্ছা করে ফেলতে যেও না, তারা কিন্তু ধরা খাবে। ঠিক আছে, এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। এইসব সবকিছুই আছে। মানে ফোনটা যথেষ্ট ডিউরেবল হবে, এই দামে ভিভো এরকম কিছু বানাবে এটা এক্সপেক্টেড। এবং প্রয়োজনীয় যা যা সেন্সর থাকতে পারে একটা স্মার্টফোনে, এখানে সবই আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা যেটা আমরা বলতে ভুলে গেছিলাম, এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটা বেশ ভালোভাবে কাজ করছে। ল্যাগ সেরকম ভাবে কিন্তু আমরা পাইনি। এবার পারফরম্যান্সের কথায় আসবো, তবে তার আগে ক্যামেরার কথা বলে নিই। ব্যাকসাইডের মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেল, সনি সেন্সর, সনির সেন্সর। ওকে। 852 সেকেন্ডারি ক্যামেরাটা কিন্তু 2 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি শুট। ক্যামেরাতে সবথেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সামনে পেছনে দুদিকেই কিন্তু 4K তে ভিডিও। ওয়াও, ইমপ্রেসিভ। মানে আমরা সামনে পিছনে 4K থেকে ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো আমার মতো, তারা অবশ্যই এটার জন্য এক কথা ইমপ্রেসিভ একটা ব্যাপার। আর আমরা কিন্তু আমার মতো যারা সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করে তাদের জন্য আরো বেশি বেটার। ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি।
আছে, এটা বিভিন্ন মোডে অ্যাডজাস্ট করা যায় এবং ভিভো এখানে যথারীতি ওই ডুয়েল ভিউ ভিডিও সেটাও দিয়ে দিয়েছে। Okay, okay. ক্যামেরার ব্যাপারে বলতে হলে আউটডোরে তো চলে আসতে হবে, আমরা তাই আউটডোরে চলে এসেছি এবং এখানে বলি যে 50 মেগাপিক্সেল মেইন যে ক্যামেরা আছে না, আমরা আউটডোরে হাঁটতে হাঁটতে চলতে চলতে বিভিন্ন রকম ছবি তুলেছি, একসাথে অনেকে মিলে ছবি তুলেছি। মুখের ডিটেলস, কালার এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে যে গাছপালা দেখা যাচ্ছে, তার যে পাতা দেখা যাচ্ছে, প্রতিটা ডিটেলস এখানে কিন্তু খুব ভালো ধরেছে। মানে না, ছবির ডিটেলস আসলে ভালো, খারাপ না, ছবির ডিটেলস বেশ ভালো বা বেশ, আর বলতে পারো এক কথায় এটা আসলে ভালো। বাট ছবিগুলো না একটু আমার কাছে ন্যাচারাল মনে হচ্ছে, ন্যাচারাল প্লাস কি মানে একটু কালার বুস্ট করে হালকা এরকম মনে হচ্ছে, মানে দুইটা কম মানে মিক্স করে ছবিটা দিচ্ছে, যেটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, বেশ মোটামুটি ভালোই। বাট যারা পোর্ট্রেট ছবি করো মানে পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করো বা পোর্ট্রেট লাভার যারা আছে তাদের জন্য ছবিগুলো বেশি একটা বেটার হবে না মনে হচ্ছে, কারণ একদিকে ব্লার মনে হলে একদিকে পুরো কি ব্লার মানে ব্লার কি ছেড়ে দিচ্ছে, যেটা কিন্তু একটা সমস্যা, যেটা আমি দেখলাম এই আর কি। তো দেখা যাক, তো চলো বিউটি প্লে করি। ন্যাচারাল লাইটে ভালো ছবি আসছে, আর্টিফিশিয়াল লাইটে আমরা ঘরের মধ্যেও ছবি তুলে দেখেছি, ছবি কিন্তু বেশ ভালো আসছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে আমরা রাস্তাঘাটে যেখানে ইচ্ছে ছবি তুলেছি এবং এইচডিআর ব্যালেন্স যেটা দেখুন, আকাশ আর পিছনে গাছের মধ্যে পাতার ছায়া, অন্ধকার জায়গা। এই যে আচ্ছা ওয়েট, আমি একটু ব্যাক করি। এই ছবিটা দেখো, এটা মনে হচ্ছে পোর্ট্রেট ছবি, ঠিক আছে? মানে এই পাশটা দেখো কি মানে ব্লার হয়ে আছে, বাট এই পাশটা কি ব্লারটা কি ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা মনে হচ্ছে ঠিকঠাকভাবে কি মানে মানে ব্লারনেস যেটা, এটা অবশ্যই আর্টিফিশিয়াল ভাবে হয়েছে, মানে ন্যাচারাল না, যেটা একটা আসলে সমস্যা আই থিঙ্ক। বাট ওভারঅল যদি হিউম্যানের কথা বলি, হিউম্যান যে মানে ডিটেক্ট করেছে এটা অবশ্যই একদম ঠিকঠাকভাবে ডিটেক্ট করতে পেরেছে, প্লাস ডিটেলসটা বেশ ভালো পাওয়া যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। এবং এইচডিআর ব্যালেন্স যেটা দেখুন, আকাশ আর পিছনে গাছের মধ্যে পাতার ছায়া, অন্ধকার জায়গা, তার ব্যালেন্স কত সুন্দর করেছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আমরা একসাথে Wow, ওটাকে ছবি তুলেছি। সেলফি ক্যামেরা আসলে সুন্দর, খারাপ না। এবং সেখানে পোর্ট্রেট ছবি কিন্তু বেশ ভালো এসেছে। হ্যাঁ, সেটাই। কালার তো আছেই, তবে সোশ্যাল মিডিয়া রেডি ফটো যেটা ভিভোর স্পেশালিটি, সেটা খুব ভালোভাবে ভিভো সেটাই, মানে এখানে আমরা সেলফি ক্যামেরাটা মানে পিছনের ক্যামেরা থেকে সেলফি ক্যামেরাটা বেশ বেটার মনে হচ্ছে, প্লাস কি এখানে ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই। আর পোর্ট্রেট ছবিটা কি বেশ ভালো মনে হচ্ছে, খারাপ না। বাট তারপরও মানে ওই যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস যেটা, এটা অবশ্যই একটা আর্টিফিশিয়ালই মনে হচ্ছে এই আর কি, এটা একটু ইমপ্রুভ করার দরকার ছিল। মানে একটু এক জায়গায় কি মানে ব্লারটা অতিরিক্ত বেশি, আর এক জায়গায় ব্লারটা একটু কম, মানে আর্টিফিশিয়াল হলে যেরকম হয় এই আর কি। বাট ওভারঅল হিউম্যান ফেস যে ডিটেক্ট করেছে, এটা দেখতে এক কথা ইমপ্রেসিভ, ডিটেলস বা শার্পনেসে তেমন কোনো ঘাটতি নেই, যেটা আসলে অসাধারণ। তো চলো বিউটি প্লে করি। আর যেহেতু ক্যামেরাটা 32 মেগাপিক্সেল, তাই ডিটেলস এরও কোনো অভাব নেই কিন্তু ছবি। হ্যাঁ, সেটাই। সাথে সাথে এজ ডিটেকশন যেটা পোর্ট্রেট ছবির বৈশিষ্ট্য, সেটাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ক্যামেরা কিন্তু বেশ ভালো এই বাজেটের পক্ষে। এছাড়া এখানে ডুয়েল মোড ভিডিও তো আছেই, লাইভ ফটো আছে। সুব্রত লাভ দিচ্ছে, আমরা ছবি তুলেছিলাম এবং ও কিরকম হাওয়ায় স্থির হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। রাতের ছবি তোলার জন্য অরা লাইট তো রয়েছে, স্পেশাল ফিল লাইট ভিভোর। ওকে, রাতের ছবি বেশ ভালো, খারাপ না। কিন্তু অরা লাইটটা শুধু অরা লাইট নয়, এটা নোটিফিকেশন লাইট। আমরা সেই আগেকার ফোনে যে জিনিসটা খুব মিস করি, একটা কল আসলো, মেসেজ আসলো, নোটিফিকেশন লাইট জ্বলবে। তো এই ফোনে ভিভো অরা লাইটটাকে সেইভাবে ইউজ করেছে, দেখতে চমৎকার লাগছে এবং তার সাথে সাথে জিনিসটা কাজেও লাগছে। এবার এখানে প্রসেসর কি আছে, প্রসেসর তো খুবই ইম্পর্টেন্ট। ফোনের সবকিছু ভালো হলো আর প্রসেসর খারাপ হলো, সেটা হলে কি করে চলবে? এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 প্রসেসর। এটা অবশ্যই একটা মিড রেঞ্জের সেরা একটা চিপসেট বলতে পারো, মানে মিড রেঞ্জের জন্য এটা অবশ্যই একটা সেরা চিপসেট। বাট এই ফোনটার দাম কত সেটা জানি না, দামটা জানলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে দাম হিসেবে ভ্যালু ফর মানি কি সেটা ঠিক মানে জানতে পারতাম। বাট এটা অবশ্যই মানে 25 থেকে 35-এর মধ্যে এটা একটা চিপসেট যদি হয়, তাহলে মনে করে ফোনটা ঠিকঠাক আছে। অবশ্যই মানে চিপসেটটা বেশ পাওয়ারফুল একটা চিপসেট বলতে পারি এই প্রাইসের মধ্যে। বাট যদি 40+ হয়ে যায়, তাহলে ভাই এই প্রাইসের মধ্যে এটা আসলে সেটা না, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। 4 ন্যানোমিটারের প্রসেসর, সেক্ষেত্রে পাওয়ার এফিশিয়েন্ট এবং হ্যাঁ পারফরমেন্স তো অবশ্যই যথেষ্ট ভালো। একটা মিড বাজেটের ফোনের পক্ষে এটা 10 লাখের আশেপাশে, অন্তত 9 লাখের উপরে তো স্কোর আসছে। হ্যাঁ, সেটাই। আমরা যখন গেম প্লে করছি, গেম কিন্তু বেশ ভালো চলেছে, স্মুথ চলেছে। ডে টু ডে লাইফে মাল্টিটাস্কিং, যে আমরা অ্যাপ ওপেনিং ক্লোজিং, বিভিন্ন অ্যানিমেশন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইউজ করা, প্রতিটা জায়গাতে আমরা দেখেছি। মানে এক কথা মানে এটা বললাম না, মিড রেঞ্জের একটা চিপসেট, সেটা একটা চিপসেট বলতে পারো ওই হিসেব করলে। আর এটা দিয়ে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ভিডিও তারপর কি বলে মানে ভিডিও ওয়াচিং, মানে মিডিয়া কনজিউমিং যারা করবে তারাও করতে পারবে, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে যারা গেমার আছে, মানে পাবজি, ফ্রি ফায়ার, তারপর কল অফ ডিউটি, ঠিক আছে, F9 যেগুলোই খেলো না কেন, মোটামুটি সবগুলো গেম কি মানে প্লে করতে পারবে, কোনো সমস্যা হবে না, ল্যাগ ফ্রি প্লে করতে পারবে। বাট যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঠিক আছে, তাদের জন্য আবার এটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, বাট ওটা বাদ দিলে ওভারঅল সবাই কি একটা মোটামুটি কি লাইট একটা গেমিং করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা ঠিকঠাক সবকিছু হ্যান্ডেল করে নিচ্ছে। সমস্যা তো এখন অব্দি এই প্রসেসরে কিছু আমরা পাইনি। আর দেখুন, শুধু প্রসেসর ভালো হলে হয় না, এটা একদম সত্যি কথা। তার জন্য দরকার ফোনটাকে ঠান্ডা রাখা। ফোন ঠান্ডা থাকলে ভালো প্রসেসর খুব ভালো পারফরমেন্স বার করতে পারে। তো এখানে 3810 মিলিমিটার স্কয়ার ভেপার কুলিং চেম্বার ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোন ঠান্ডা থাকছে। আমরা গেম খেলে দেখেছি, তখনও ঠান্ডা থাকছে। এমনকি র্যাম সেভার যে ফিচার আছে, সেটা দিয়ে এখানে র্যাম ফ্রি করেও দেওয়া যায়। এখানে ব্যাটারির ক্ষেত্রে 7050 mAh ব্যাটারিটা বেশ বড়। ব্যাটারিটা
ব্যাটারিটা বাইপাস চার্জিং সাপোর্ট করে। এবার কোম্পানি বলছে 6 বছর ধরে নাকি ব্যাটারি চার্জ দেওয়ার আরে health ভাই। ভালো থাকবেই, তাই তো কোম্পানি নিচ্ছে। এবং এই ব্যাটারি দিয়ে আমরা দেখেছি একদিনের বেশি ভালো মতো ব্যাকআপ পাওয়া যায়। হ্যাঁ 7000+ কি ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে ভালো, একদিনের উপরে ব্যাকআপ পাবে, যেটা আসলে ঘুরছেন। আর হেভি ইউজ করে তো অবশ্যই 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবে, এটা আশা করি। আর ব্যাটারিটা আসলে ভালো, খারাপ না। আর 6 বছরের ব্যাটারি হেলথ বলেছে, ঠিক আছে। তো 6 বছর ইউজ করলে বোঝা যাবে যে আসলে ব্যাটারিটা কতটা ভালো হবে, সেটা 6 বছর ইউজ করার পর বোঝা যাবে। যারা ইউজ করে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো ভিডিওটি প্লে করি। চার্জারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে আছে। Okay. চার্জ যখন আমরা করছি 4 রকম মাল্টি স্টেজ কন্ট্রোল রয়েছে চার্জ দেওয়ার বেলা, যাতে ব্যাটারির হেলথ ভালো থাকে। সফটওয়্যারের ক্ষেত্রে ভিভোর অরিজিন ওএস 16 তো এখানে আছেই, এবং অরিজিন ওএস 16 এখন খুবই ভালো, অ্যান্ড্রয়েড 16 এর উপর আছে, এবং এখানে ফিচার্স তো প্রচুর আছে। তার সাথে সাথে ভিভো বলেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট। ওকে, অ্যান্ড্রয়েড আপডেটটা একটু কম মনে হচ্ছে আর কি, 3 বছরের, যেটা আমার আই থিঙ্ক একটু কমই মনে হচ্ছে। যদি স্ট্যান্ডার্ড হলো 4 বছর দিলে বেটার হতো, 4-6 দিলে আসলেই পুরো পারফেক্ট, মানে আপডেটটা কি মানে পুরোপুরি কি একটু মোটামুটি পারফেক্ট হতো। মানে বেসিক্যালি 4 থেকে 5 বছর আমরা ইউজ করি, তো ওই হিসাবে 4 বছর দিলে আসলে ভালো হতো। বাট ওভারঅল খারাপ না, মানে মোটামুটি আপডেটটা ঠিকঠাক আছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এখন যে কোনো সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে এআই নিয়ে কথা বলতে হয়। এখানে এআই ক্রিয়েশন রয়েছে, এআই ক্যাপশনস, সার্কেল টু সার্চ, ডক মাস্টার, স্মার্ট কল অ্যাসিস্ট, Okay. অ্যাসিস্টের মতো AI এর অনেক ভালো feature কাজের দেওয়া feature আছে। রয়েছে। কিন্তু সবথেকে ভালো ফিচার যেটা আমার লেগেছে, শেক টু শেয়ার, ভিভোর নতুন ফিচার। ফোন নাড়ালেই ফাইল শেয়ার হয়ে যাচ্ছে। শেক টু শেয়ার ছাড়াও এখানে উপর দিকে ভিভোর অরিজিন আইল্যান্ড রয়েছে। ও। এই আইল্যান্ডটা বেশ কাজে লাগে। এর থেকেও বেশি কাজে লাগে অফিস কিট বলে যে ফিচারটা রয়েছে। এছাড়াও এআই এর মধ্যে প্রাইভেট স্পেস বলে যে ফিচারটা আছে, সেটাও অনেকের খুবই কাজে লাগতে পারে। সব মিলিয়ে এআই এর জন্য একদম ঠাসা প্যাকেজ দিয়েছে ভিভো। এখানে এআই ইরেজার 2.0 আছে, আর সেটা কিভাবে কাজ করছে আপনাকে দেখাচ্ছি। এই যে এই গাছটা যদি আমরা ছবি তুলি, গাছের মধ্যে এখানে একটা পেপার রাখা আছে। এবার এই জায়গাটাতে যদি আমরা গাছের ছবি তুলি, তাহলে এর মাঝখানে এই জিনিসটা দেখতে ভালো লাগছে না? বা আমরা যদি 2x জুম করে তুলি, তাহলে তো এটা আরো খারাপ লাগছে। তো দুটো ছবি তুললাম আমরা, ছবির রেজাল্ট ভালো করার জন্য এই দুটোকে আমরা মুছে ফেলবো এআই ইরেজার দিয়ে। সেটা কেমন রেজাল্ট দিচ্ছে দেখুন, কি সুন্দর মুছে যাচ্ছে। ওহো, AI Eraser impressive. 2.0 সব মানে এটা ইরেজার দিচ্ছে, বাট সেটা কি 2.0, মানে খুবই ইমপ্রেসিভ, মানে একদম মানে তোমার ছবি তুলতেছো ঠিক আছে, বাট এর মধ্যে যদি কোনো নয়েজ আছে তাহলে তুমি অবশ্যই এটা ইরেজ করতে পারবে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম পুরো ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে। এটা যদি তুমি ইরেজ করছো সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। মিলিয়ে ভিভো S2 এই ফোনটা আমার কেমন লাগলো বলতে হয়, একটা ব্যালেন্সড ফোন ভিভো বার করেছে। অবশ্যই। ডিসপ্লে, সুন্দর লুকিং একটা ব্যাক প্যানেল, এছাড়া ভালো আইপি রেটিং, ভালো ডিসপ্লে, এবং তার সাথে সাথে একটা মিড রেঞ্জের ভালো প্রসেসর। সব মিলিয়ে এই ফোনটা মাল্টিটাস্কিং এর জন্য তো ভালোই। আর ভিভোর ফোন মানে ক্যামেরা নিয়ে তো একটু বলতেই হয় যে এই ফোনটার ক্যামেরাও যথেষ্ট ভালো। সব মিলিয়ে ভিভো S2 এই ফোনটা 35,000 টাকার প্রাইস রেঞ্জে। ওরে ভাই 8 128GB 39,900, মানে 40,000 টাকা প্রাইস। আর 8 256 44,999, মানে ইন্ডিয়ান প্রাইসে 40,000 প্লাস, ঠিক আছে, বা 40,000। হ্যাঁ, তো বাংলাদেশে তো এটা আসলে ভাই 50,000 প্লাস হবে, ঠিক আছে, বা 55,000 প্লাস হবে, এরকম বোঝাই যাচ্ছে। তো বাজেট হিসেবে এখানে যে বাজেটে ফোনটা এসেছে, এটা অবশ্যই এখানে একটা কস্ট কাট করছে। এটা কি তোমার ক্যামেরাতে সেটা একটা কস্ট কাট, সেটা হলো তোমার আল্ট্রাওয়েডটা দেয়নি, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। যদি এটা বাজেট যদি 30,000 টাকা হতো তাহলে বলতাম যে নাই, প্রাইস হিসেবে ঠিকঠাক ছিল, খারাপ হয় নাই। বাট যে বাজেটে ফোনটা এসেছে এখানে অবশ্যই একটা আল্ট্রাওয়েড দেওয়া কি দরকার ছিল, ঠিক আছে। আর বাংলাদেশে যখন এই ফোনটা আসবে তখন 50,000 প্লাস হবে, যেটা আই থিঙ্ক মানে আমি ভ্যালু ফর মানি তখন বলতে পারবো না, ঠিক আছে। মানে বাজেট হিসেবে চিপসেটটা কি ট্রু, এটা মানে কস্ট কাট করা হয়েছে, যেটা আসলে মানে বেমানান বলা যায়। প্লাস কি ক্যামেরাতে কি পুরোপুরি কস্ট কাট করে দিয়েছে, যেটা কিন্তু আসলেই সমস্যা। তো বাজেট হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না। বাট ওভারঅল এটা ফোনটা কি ব্যালেন্স একটা ফোন বলতে পারো, মানে মোটামুটি রেগুলার পারফরমেন্স সব পারফরমেন্স ইজিলি করতে হবে, কোনো সমস্যা নেই। তো চলো বিউটি প্লে করি। আজকের দিনে বেশ অ্যাকসেপ্টেবল একটা ফোন, নেওয়া যেতে পারে, ভালো ফোন। আপনার কেমন লাগছে এই ফোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। দেখে নিলাম ভিভো S2 রিভিউ, ঠিক আছে। ফোনটা দেখে যতটা ভালো মনে হচ্ছিল, হ্যাঁ আসলেই ভালো ফোনটা, বাট তারপরও বাজেট হিসেবে আমি আসলে হ্যাপি না, আসলে আনহ্যাপি বলতে পারো এই আর কি। কারণ ফোনটা বাজেটটা যদি ইন্ডিয়ান প্রাইস 30 থেকে 35-এর মধ্যে হতো তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল। আর বাংলাদেশে 40 থেকে 45 হতো, তখন মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স ঠিক সব কিছু ঠিকঠাক ছিল ওভারঅল। বাট ফোনটা যখন ইন্ডিয়ান প্রাইসে 40 প্লাস 45,000 প্লাস হয়ে যায়, তখন বাংলাদেশে তো এটা আসলে 50 থেকে 55,000 প্লাস হবে, এটাই স্বাভাবিক। তখন বাজেট হিসেবে ক্যামেরাটা একটু কস্ট কাট করেছে, যেটা আল্ট্রাওয়েড দেওয়ার দরকার ছিল সেটা দেয়নি, যেটা আগে বললাম। প্লাস কি মানে চিপসেটটা একটু বেটার দেওয়া দরকার ছিল, বাট সেটাও তারা দেয়নি। বাট বর্তমানে ফোনের দাম হিসেবে ঠিকই আছে, ইন্ডিয়ান প্রাইসে ঠিক আছে, বাট বাংলাদেশি প্রাইস আসলে এটা আসলে হতাশার একটা ব্যাপার। এই ছিল আজকে ভিডিও ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।